রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে, পীর চরমোনাই। বিএনপি পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেনি, আওয়ামী লীগকে প্রশ্নই ওঠে না, রুমিন ফারহানা। পাকিস্তান সীমান্তে অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করবে ভারত। পাকিস্তানে নতুন দল গড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী। সর্বশেষ জানাবো ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা, ডিএমপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে, পীর চরমোনাই। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং সেজন্যই পরস্পর সমালোচনা হয়। কখনো কখনো তা তীব্রও হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ বাংলাদেশ একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। 15 বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পায়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজের দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে, একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায়, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে, কারণ কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে কোনো সুযোগ করে দেয়া যাবে না। মঙ্গলবার 15 জুলাই এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, 5 আগস্টের পরে দেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন বলে ঐক্যমত্য তৈরি হয়েছে। সেই সংস্কার হতে হবে রাষ্ট্রের কাঠামোতে, আইনে এবং রাজনৈতিক দলের চরিত্রে ও সংস্কৃতিতে। রাষ্ট্রের কাঠামো ও আইনি সংস্কারের কাজ কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক চরিত্র ও সংস্কৃতিতে তেমন কোনো পরিবর্তন আসে নাই। ফলে 5 আগস্টের পরে রাজনৈতিক হানাহানিতে নিহত আহত মানুষের সংখ্যা শুনে আঁতকে উঠতে হয়। বিএনপি পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেনি, আওয়ামী লীগকে প্রশ্নই ওঠে না, রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি কোনোদিনও পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেনি, আর আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না। আজকে যারা এনসিপির খুব প্রমিনেন্ট মুখ, তারা কিন্তু একসময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে 15 বছর টিকে ছিল। বিএনপির মুখে এক, কাজে আরেক ছিল না। মুখে বিএনপি, কাজে আওয়ামী লীগ, এটা বিএনপি কোনোদিনও করেনি। সুতরাং যত নির্যাতন বলেন, যত মামলা হামলা বলেন, যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন, এটা 15 বছর ধরে বিএনপি নেতাকর্মীদেরকেই ভোগ করতে হয়েছে। সুতরাং বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে, এই কথাটি একেবারেই অসত্য কথা। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য, বিভেদ ও বাদানুবাদের ব্যাপারে তিনি বলেন, এই ধরনের বিভেদ বা বাদানুবাদ তো স্বাভাবিক, রাজনীতিতে থাকবেই। এইটুকুই যদি না থাকে, তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে একটি রাজনৈতিক দল হতো। যেহেতু দলগুলো আলাদা আলাদাভাবে নিজেদের রাজনৈতিক আদর্শ মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে, যেহেতু দলগুলো প্রত্যেকেরই যার যার মতো করে নির্বাচনে অংশ নেবে, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে কিছুটা খোঁচা দিয়ে, কিছুটা আক্রমণ করে কথা বলা, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। তবে দেখতে হবে যেই কথা, সেই আক্রমণ কতটা সত্যের উপর ভিত্তি করে, সেই কথা বা আক্রমণ কতটুকু সভ্যতা, ভদ্রতা এবং রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে করছেন, সেই কথার মধ্য দিয়ে কোনো মিথ্যা প্রোপাগান্ডাকে প্রমোট করছেন কিনা, এই বিষয়গুলো। এর বাইরে আমি মনে করি রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকবে এবং পরস্পরকে হয়তো কিছুটা খোঁচা দিয়েও কথা বলবে। পাকিস্তান সীমান্তে অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করবে ভারত। ভারতীয় সেনাবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা ও নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে আসছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, 21 জুলাই ভারত প্রথম দফার অ্যাপাচি হেলিকপ্টার পাচ্ছে, যা মোতায়েন করা হবে পাকিস্তান সীমান্তে। আকাশে উড়ন্ত ট্যাঙ্ক হিসাবে পরিচিত AH-64 মডেলের এই উন্নত মানের হেলিকপ্টার অবতরণ করবে ভারতীয় বিমান বাহিনীর হিন্দন এয়ারফোর্স স্টেশনে। প্রায় 15 মাস আগে রাজস্থানের সোদপুরে ভারতীয় সেনাবাহিনী প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন গঠন করেছিল। এরপরই এই মোতায়েন হতে যাচ্ছে। কিন্তু বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে মোতায়েন বারবার পিছিয়ে যায়। এর আগেই ভারতীয় বিমান বাহিনী 2টি অ্যাপাচি স্কোয়াড্রন, একটি পাঠানকোটে ও অন্যটি জোরহাটে সক্রিয় রয়েছে।
2015 সালের যুক্তরাষ্ট্র সরকার ও বোয়িংয়ের সঙ্গে চুক্তি করে ভারত 22টি অ্যাপাচি হেলিকপ্টার কেনে। যুক্তরাষ্ট্র 2020 সালের জুলাইয়ে সবকটি হেলিকপ্টার সরবরাহ সম্পন্ন করে। পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের ভারত সফরের সময় ভারত 6টি অতিরিক্ত অ্যাপাচি হেলিকপ্টার কেনার জন্য $600 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী 2024 সালের মে-জুন মাসে প্রথম দফায় হেলিকপ্টার আসার কথা ছিল, তবে তা বিলম্বিত হয়। 2023 সালের ভারতীয় সেনাবাহিনী তাদের প্রথম AH-64 অ্যাপাচি হেলিকপ্টার পায় হায়দ্রাবাদের টাটা বোয়িং অ্যারোস্পেস লিমিটেড থেকে, যা টাটা অ্যাডভান্সড সিস্টেমস ও বোয়িংয়ের একটি যৌথ উদ্যোগ। অ্যাপাচি হেলিকপ্টারগুলো সর্বাধুনিক টার্গেটিং সিস্টেমে সজ্জিত, যা যে কোনো আবহাওয়ায় নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। পাকিস্তানে নতুন দল গড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন একটি রাজনৈতিক দলের সূচনা করেছেন। দলের নাম দিয়েছেন পাকিস্তান রিপাবলিক পার্টি। গত সোমবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলটির আত্মপ্রকাশ ঘোষণা করেন এবং নতুন দলের লোগো উন্মোচন করেন। রেহাম জানান, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন। তিনি বলেন, তার এই নতুন দল জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। তিনি আইন সংস্কারের পক্ষে কথা বলেন, যা সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও কৃষকদের উপকারে আসবে। রেহামের ভাষায়, পাকিস্তানের জনগণের বাস্তবতা প্রতিফলিত করে এমন নীতি প্রণয়ন জরুরি। তিনি আরও বলেন, পুরো পাকিস্তানই আমার নির্বাচনী এলাকা। এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান সরকারের শাসন পদ্ধতির সমালোচনাও করেন। রেহাম জানান, তার এই উদ্যোগ কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং এটি একটি জাতীয় মিশন। পাকিস্তানের জনগণের আশা, মর্যাদা ও প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের চেষ্টা। তিনি সাম্প্রতিক ব্যবসায়ীদের শাটার ডাউন ধর্মঘটের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন সরকার সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার পর আলোচনায় বসেন, কেন আগেভাগেই আলোচনা হয় না। ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা, ডিএমপি। ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ভাগ্নে পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত সরকারের আমলে পল্লী বিদ্যুতের চোরাইতারে ব্যবসা করতেন সোহাগ। চোরাইতার কিনে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিতে বিক্রি করতেন। গত বছরের 5 আগস্টের পর ভোল পাল্টে অন্য রাজনৈতিক দলের দিকে তিনি আসেন। এখানে আরেকটি গ্রুপের ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে। তখন তাদের মধ্যে ব্যবসায়িক একটি বিভেদ তৈরি হয়। তারা উভয় পক্ষই পূর্ব পরিচিত। ব্যবসায়িক দ্বন্দ্ব ও কোন্দল থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর আগে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, গত 9 জুলাই বিকেল আনুমানিক 5:40 দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নং গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লাল চান ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করে। তিনি আরও বলেন, ঘটনা চলাকালে 999-এর মাধ্যমে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে ইনচার্জ উপপরিদর্শক সারোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটি মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে। চাঁদাবাজদের জায়গা নেই, ব্যবসায়ীদের ভয় নেই, এমন স্লোগান দিচ্ছে। এই অবস্থায় চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহমুদুল হাসান মহিন ও ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামের অপর একজনকে গ্রেফতার করে। পরে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও 7 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হয়।